সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা বা অভ্যুত্থানকারী ছাত্ররা যে দলটি নিয়ে আসছে, সেই দলটির প্রধান হচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। গত কয়েকদিন ধরেই এটা নিয়ে গুঞ্জন চলতেছিল। একেবারে সর্বশেষ মানবজমিন এটা নিয়ে একটা রিপোর্ট করেছে। যদিও রিপোর্টে কোনো বক্তব্য নেই, কিন্তু একটি দায়িত্বশীল পত্রিকা যখন এভাবে একেবারে কোনো কোট আনকোট কোনো ধরনের আশ্চর্যবোধক কোনো ধরনের কোয়েশ্চেন মার্ক ছাড়া যখন রিপোর্টটি দিচ্ছে, তখন এটা স্পষ্ট, তারা একবারে স্পষ্টভাবে তাদের হেডলাইনে লিখেছে নতুন দলের প্রধান হচ্ছেন নাহিদ ইসলাম। তখন এখানে এটা স্পষ্ট যে এই নাহিদ ইসলামই হচ্ছে ওই দলটির প্রধান হচ্ছেন। কিন্তু আমি আসলে মনে করি যে এই শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে নাহিদ ইসলাম, এবং তার রাজনৈতিক ম্যাচিউরিটি অনেক ভালো, এবং তিনি এই দলটির প্রধান হওয়ার মতো, মানে তরুণদের দলের প্রধান হওয়ার যোগ্য একজন লোক। আমি তাকে অভিনন্দন জানাই। কিন্তু আমার কথা হচ্ছে অন্য জায়গায়। নাহিদ ইসলাম কি বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করেছেন? এই প্রশ্নেরই কিছুটা আমি উত্তর খুঁজব। দেখেন, শিক্ষার্থীরা দল আনবে, মানে অভ্যুত্থান করে তারা যখন একটা সরকারকে হটিয়ে দিল, আওয়ামী লীগ সরকারকে যখন ক্ষমতাচ্যুত করলো, তার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা পালাতে হলো, তখন থেকে শিক্ষার্থীরা বলছেন এখানে একটা নতুন রাজনৈতিক শক্তির আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। অর্থাৎ মানুষ চাচ্ছে যে একটা নতুন রাজনৈতিক দল আসুক। এটা তারা বারংবার বলছেন। সেখান থেকে তারা কিন্তু গত 6 মাসে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে, যাতে তারা রাজনৈতিক দলটি গঠন করতে পারেন। যখন রাজনৈতিক দলটি গঠনের পর এর প্রধান কে হবেন, এটা নিয়ে আলাপ আলোচনা চলছে। আপনারা কি মনে করেন একদিনেই সিদ্ধান্ত হয়েছে যে নাহিদ ইসলাম এই দলটির প্রধান হচ্ছে? নো, এটা একেবারে হয়তোবা দলটি যখন নানান আলাপ ঝুলাপ চলছিল তাদের মধ্যে, এর মাঝামাঝি অন্তত আমি যেটা আন্দাজ করতে পারি, বা বিভিন্ন জনের সঙ্গে আমি কথা বলে যেটা বুঝতে পারি, অন্তত মাসখানেক আগে নাহিদ ইসলাম যে এই দলটির প্রধান হচ্ছেন, এই বিষয়ে মোটামুটি যারা দল গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তারা এই বিষয়ে মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে যেহেতু নাহিদ ইসলাম বুঝতে পেরেছেন, বা নাহিদ ইসলাম কোনো না কোনো ভাবে জানেন, বাংলাদেশের মিডিয়া যদি জানে নাহিদ ইসলাম উপদেষ্টা ওই দলটির প্রধান হচ্ছেন, তাহলে তিনি কি আর উপদেষ্টা পদে থাকার আর কোনো বৈধতা রাখেন? কিংবা এই প্রশ্নটি একটু অন্যভাবে যদি করি, যে তিনি পদত্যাগ করবেন, সবই করবেন, কিন্তু নাহিদ ইসলাম কি এই রাজনৈতিক দলটি গঠনের প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন না? এই প্রশ্নটা আসতে পারে। আপনি দেখেন যে এই আমাদের সরকার পতনের পর নতুন উপদেষ্টা পরিষদ গঠন হলো, সব মিলিয়ে কয়েকবার নতুন লোকটোক নিয়ে 24 জনের মতো আমাদের উপদেষ্টা, এর মধ্যে একজন মারা গেলেন। এই কয়েকজন দিয়ে আমাদের দেশটি চলছে। তার মধ্যে কয়েকজন যদি এই রাজনৈতিক দল গঠনের পেছনে থাকেন, তাহলে আমি মনে করি অভ্যুত্থান পরবর্তী সময়ে এটা বাংলাদেশের মানুষের সঙ্গে এক ধরনের বেইমানি। কারণ আপনি সরকারে থাকছেন, আপনার মূল দায়িত্ব বাংলাদেশের মানুষকে সার্ভ করা, বাংলাদেশের মানুষকে সেবা দেওয়া, বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাওয়া, এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে যে ধ্বংসস্তূপটা তৈরি হয়েছে, এই ধ্বংসস্তূপ থেকে আপনি নতুন করে নতুন ভবন তৈরি করা, সেটি কি হয়েছে? হবে কিভাবে? কেউ কেউ যদি তাদের পরবর্তী উদ্দেশ্যের নিয়ে কাজ করতে থাকেন, পরবর্তী রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার মধ্যে জড়িত হয়ে যান, তাহলে তিনি কিভাবে বাংলাদেশকে পরিপূর্ণভাবে তিনি তার 100% দিয়ে সেবা করতে পারবেন? পারবেন না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি অন্তত একটা প্রমাণ দেখান যে নাহিদ ইসলাম যে এই রাজনৈতিক দল গঠনের পেছনে তিনি যুক্ত ছিলেন। আমি কোনো প্রমাণ দেখাতে পারবো না। হ্যাঁ, হয়তো তার কথাবার্তার মধ্য দিয়ে নানান কিছু এখানে আনা যাবে, কিন্তু যে লোকটি জানেন তিনি পরবর্তী সময়ে তিনি একটি রাজনৈতিক দলের প্রধান হচ্ছেন, তিনি যেহেতু উপদেষ্টা পরিষদে আছেন, তিনি যেহেতু মন্ত্রী, তিনি যেহেতু সরকারে রয়েছেন, তিনি কি তার ওই দলটির উদ্দেশ্য বা কোথায় কোথায় লাভবান হতে পারে সেভাবে কি তিনি কাজ করতে পারেন না? অবশ্যই পারেন। তিনি দুটো মন্ত্রণালয়ের উপদেষ্টা, সেই জায়গা থেকে তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন স্থানে লোক নিয়োগের ক্ষেত্রে তিনি কি কাজ করতে পারেন না? অবশ্যই পারেন। তাছাড়া আরো দুজন উপদেষ্টা রয়েছেন, যারা সরকারের এই উপদেষ্টা পরিষদে রয়েছেন, যারা এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা উপদেষ্টা পরিষদে গেলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তারাও কি এই রাজনৈতিক দলের গঠনের প্রক্রিয়ার মধ্যে জড়িত নয়? এই তিনজন মিলে কি তাদের পরবর্তী দলটি, তাদের যে দলটি আসছে সেই দলটি লাভবান হতে পারে
সেই প্রক্রিয়ার মধ্যে কাজ করছেন না? তারা কি তাদের মতো করে সেভাবে লোক বিভিন্ন স্থানে নিজেদের লোক বসাচ্ছেন না? বসাতেই পারেন। একইভাবে নাহিদ ইসলাম গত ২-৩টি ইন্টারভিউ আমি খুব ভালো করে দেখেছি। ডেইলি স্টার, প্রথম আলোতে তিনি হচ্ছে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারগুলো আপনি যদি দেখেন বর্তমান রাজনৈতিক দলগুলো বা যারা নতুন রাজনৈতিক দল আসবে, জামাত ধরেন, মানে নতুন যে দলটি আসবে সেটি, এক্সিস্টিং যারা রয়েছে জামাত, বিএনপি, এদের জন্য সবচেয়ে বড় বাধাটা কোন জায়গায়? আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, তারা যেমনই হোক একটা বড় ধরনের ভোট তারা হচ্ছে আওয়ামী লীগের বাক্সে পড়বে, এটা একেবারে কনফার্ম। এই আওয়ামী লীগ যেন নির্বাচনে যেন না আসতে পারে, বা আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করার যে প্রেক্ষাপট তৈরি হওয়া, সেটা কি এখন একেবারে তৈরি করে দেয়নি? এটা তৈরি করে দিয়েছে কে? আপনারা বলতে পারেন যে নানান ঘটনার মধ্য দিয়ে এটা তৈরি হয়েছে। আমি বলবো সরকারের দিক থেকে ধীরে ধীরে এই প্রেক্ষাপটটি তৈরি করেছে। হয়তো প্রধান উপদেষ্টা না, কিন্তু অন্যান্য জায়গা থেকে নানান জনের ইন্ধনের মধ্য দিয়ে কিন্তু এই প্রেক্ষাপট তৈরি হয়েছে। আপনি দেখেন, যখন হচ্ছে শেখ হাসিনার পতন হলো, তখন আপনি যদি সঙ্গে সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতেন, সেটা একটা বিষয় ছিল। কিন্তু আপনি ৬ মাস পরে এসে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। এই যে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে মাঠ গরম করা, বা পরোটা বানানোর জন্য যে আপনি তাওয়াটা গরম করেন, ঠিক একইভাবে যে মাঠ গরম করা হচ্ছে, সেই প্রেক্ষাপট কিন্তু তৈরি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে বা জাতির জনক হিসাবে মানেন না, এই কথাটি সর্বপ্রথম কে বলেছিলেন? সরকারে ঢুকেই নাহিদ ইসলাম বলেছিলেন। এরপরে আমরা দেখলাম এই অভ্যুত্থানের পরে যে হচ্ছে 15ই আগস্টই এলো, সেটি পালন করা হলো না। এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি হচ্ছে যেই সংবিধানে তাকে হচ্ছে স্বীকৃতি দেওয়া হয়েছে জাতির জনক, জাতির পিতা হিসেবে, সেই সংবিধানের শপথ নিয়ে আপনি আবার নেমে বলছেন তাকে মানছেন না। এই যে রাজনৈতিক নতুন বাইনারি তৈরি করার যে কাজ সরকারের দিক থেকে, সেটা কিন্তু এই প্রথম কাজটি করেছেন নাহিদ ইসলাম। তারপরে দেখেন, এই যে সর্বশেষ তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সাক্ষাৎকারে তিনি বলেছেন আওয়ামী লীগ নামে বা আওয়ামী লীগ মতাদর্শে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না, কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। অর্থাৎ আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। যেই দিনও ইন্টারভিউটি হচ্ছে নাহিদ ইসলাম দিচ্ছেন, আমি মনে করি সেদিনও নাহিদ ইসলাম জানেন তিনি নতুন দলটির প্রধান হচ্ছেন, কিন্তু তখনও তিনি সরকারের থেকে বয়ান দিয়ে যাচ্ছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। এখন তিনি যদি উপদেষ্টা পরিষদে বসে সিদ্ধান্তটি নেন, সেটা একটা বিষয়। কিন্তু তিনি যখন ব্যক্তিগতভাবে তিনি হচ্ছে নতুন দলটির প্রধান হতে যাচ্ছেন, সেই জায়গা থেকে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছেন। নাহিদ ইসলাম আসলে কি করতে পেরেছেন? তিনি মোটামুটি আওয়ামী লীগ নামে নির্বাচন করতে দেওয়া হবে না, এটা এস্টাবলিশ করেছেন, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সব দিকের যে মাঠ গরম হওয়া, এখানে মানে অল্প পরিমাণে হলেও ভূমিকা ছিল এই নাহিদ ইসলামের। সেটা মোটামুটি স্পষ্ট। আওয়ামী লীগ যে নিষিদ্ধ হচ্ছে, এটা মোটামুটি এখন ৮০ থেকে ৯০ ভাগ ধারণা করা যাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে। সেই প্রেক্ষাপটটি অন্তত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি একবারে গুড়িয়ে দেওয়া, সারা দেশে আওয়ামী লীগের বাড়ি গুড়িয়ে দেওয়ার মধ্যে সেই প্রেক্ষাপটটি তৈরি হয়েছে। এখানেও সরকারের নীরব ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ। এই যে আওয়ামী লীগকে হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ মতাদর্শে, এটা নাহিদ ইসলাম বলেছেন। একই সঙ্গে বিএনপির সঙ্গে যে কি অভ্যুত্থানকারী পক্ষের শক্তির কি বা অভ্যুত্থানকারী নেতাদের সঙ্গে কি বিএনপির সঙ্গে কি সম্পর্ক ভালো? না, নাহিদ ইসলাম নিজেই মনে করছেন না যে এই সম্পর্কটি ভালো অবস্থায় রয়েছে। ঠিক আওয়ামী লীগের বিরোধী পক্ষ হয়ে দাঁড়িয়ে গেছে এই অভ্যুত্থানকারী শক্তি, একই সঙ্গে বিএনপির সঙ্গেও তাদের মানে খুব ভালো সম্পর্ক নেই বললেই চলে। সেই জায়গা থেকে তিনি সরকারে থেকে আওয়ামী লীগ তো যাক অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে শত্রু হিসাবে গণ্য করেছে, পরবর্তীতে বিএনপি সঙ্গেও তাদের সম্পর্ক অবনতি হয়েছে, যে ভালো সম্পর্ক ছিল সেটার অবনতি হয়েছে। সর্বশেষ নাহিদ ইসলাম বলেছেন জামাতের নেতৃবৃন্দের উপর মানুষের মানে আস্থা নেই। ঠিক এই জায়গায় তিনি জামাতের যে এক্সিস্টিং রাজনৈতিক কাঠামো, সেটাকেও তিনি এক ধরনের প্রশ্ন করেছেন, বা নেতাদের যে কাঠামো সেটাকে এক ধরনের তিনি প্রশ্ন করেছেন। অর্থাৎ তিনি সরকারে থেকেই সবগুলো রাজনৈতিক দলের, অন্তত বড় রাজনৈতিক দলের এক ধরনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এই দাঁড়ানো থেকেই তিনি হচ্ছে এই নতুন দলটির প্রধান হচ্ছেন।
অভ্যুত্থানের পরে আসলে আমাদের উপদেষ্টারা যেরকম হওয়ার কথা ছিল, যেভাবে কাজ করার কথা ছিল, সেভাবে কাজ হয়নি, সেভাবে কাজ করেননি। সেভাবে কাজ করলে আমাদের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, অন্তত এটা চেয়ে হয়তো আরো ভালোও হতে পারত, কিন্তু সেটা হয়নি। কেউ কেউ নিজেদের আখের গোছানোর কাজ করছেন, কেউ কেউ নিজেদের পরবর্তী রাজনৈতিক দলের মতাদর্শ ঠিক করছেন, বা সেখানে কিভাবে কাজ করবেন সেটা ঠিক করছেন। কিন্তু বাংলাদেশের মানুষের জন্য আদতে খুব বেশি কাজ হচ্ছে না। নাহিদ ইসলাম আমি মনে করি অন্তত গত 6 মাস তিনি একটি সরকারের পতনের পর নতুন সরকারে তিনি গিয়ে নতুন সরকারে বসে তিনি আসলে বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করেছেন। অন্তত তিনি এই রাজনৈতিক দলের গঠনের প্রক্রিয়ার মধ্যে যুক্ত হয়ে আমি মনে করি তিনি তার মতো করে তার দল, ভবিষ্যৎ দলটি যেভাবে লাভবান হবে সেভাবে তিনি লোক নিয়োগ করেছেন, সেভাবে তিনি তার অন্তত যতটুকু ক্যাপাসিটি রয়েছে সেগুলোর মধ্য দিয়ে তিনি বিভিন্ন স্থানে নিয়োগ এই লোক বসিয়েছেন। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যেহেতু তাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে, তারা সেভাবেই কাজ করে যাচ্ছেন বলে আমি মনে করছি, যাতে তাদের ভবিষ্যৎ রাজনৈতিক দলটি লাভবান হয়। বাংলাদেশের মানুষের বেতন খেয়ে, বাংলাদেশের মানুষের টাকা খেয়ে, বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে আপনি ক্ষমতায় বসে নিজের উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করাটাই বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি বলে আমি মনে করি। অন্তত নাহিদ ইসলামের কাছ থেকে আমি এটা আশা করি না। তবে তিনি যে রাজনৈতিক দলটির প্রধান হচ্ছেন, আমি এর জন্য তাকে অভিনন্দন জানাই। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।